ললিতা বর্মা আর তার মা বসুন্ধরা দেবী ট্র্যাক্টরে করে আখ নিয়ে চিনির মিলে বিক্রি করতে যাচ্ছিলেন। ললিতা বর্মা কলেজের ছাত্রী, যে মায়ের হাত বাড়াতে বাড়িয়ে এসেছিল, এবং তার বড় বোন অঞ্জলি বর্মা এই জেলারই এক বড় এসপি অফিসার ছিলেন। যেমনই তারা ট্র্যাক্টর নিয়ে কিছুদূর গেলেন, সামনে রাস্তায় একটি পুলিশ ব্যারিকেড লাগানো ছিল। ইন্সপেক্টর বিজয় রানা তার 2 কনস্টেবলের সাথে রাস্তার প্রত্যেক আসা যাওয়াকারীকে জোর করে চালান কাটছিলেন এবং তাদের কাছ থেকে গুন্ডার মতো জোর করে টাকা তুলছিলেন। যখন ললিতা আর বসুন্ধরা দেবী তাদের ট্র্যাক্টর নিয়ে সেখানে পৌঁছালেন, তখন ইন্সপেক্টর বিজয় রানা তাদেরও হাত দিয়ে ইশারা করে থামালেন আর গর্জন করে বললেন, "এ মেয়ে, ট্র্যাক্টর সাইডে লাগা এবং তাড়াতাড়ি ট্র্যাক্টরের কাগজ দেখা।" ললিতা ট্র্যাক্টর থামালো। মা মেয়ে দুজন ট্র্যাক্টর থেকে নামলেন আর বললেন, "জি সাহেব, আমরা ফসল কাটার পর এই কাছের চিনির মিলে নিয়ে যাচ্ছি। যদি কাগজপত্র দেখাতে হয় তবে আমাদের কাছে সব কাগজপত্র আছে।" বিজয় রানা তাদের দিকে তাকিয়ে অট্টহাসি হাসলেন। "আচ্ছা, বড় হিরোইন সাজছে, আর এই ভিখারিনীর মতো দেখতে বুড়িটাকে?" ললিতা বলল, "ইনি আমার মা।" বিজয় রানা অহংকার করে বললেন, "তোমরা এই আখের আড়ালে কিছু লুকিয়ে নিয়ে তো যাচ্ছ না?" ললিতা বলল, "স্যার, আপনার যদি আমার ট্র্যাক্টরে তল্লাশি নিতে হয় তো আনুষ্ঠানিকভাবে করুন, কিন্তু আমাকে আর আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই।" তখনই এক সিপাহী ট্র্যাক্টর থেকে একটি আখ টেনে নিয়ে খেতে খেতে হেসে বলল, স্যার, এদের মুখগুলো দেখুন, এমনভাবে বলছে যেন এর বাবা ডিএম হয়। অন্য সিপাহী আরও অভদ্রভাবে বলল, স্যার, আমার তো মনে হচ্ছে এই মামে দুজনই ব্যবসা করার লোক। এই শব্দগুলো ললিতার বুকে বিঁধে গেল। তার চোখ লাল হয়ে উঠল। সে গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, নিজের মুখ সামলে কথা বলুন, ইনি আমার মা, আমাদের কাছে সব কাগজপত্র আছে, আপনি শুধু নিজের কাজ করুন। কারো সম্পর্কে এমন শব্দ বলা পুলিশের মুখে শোভা পায় না। এতক্ষণে ইন্সপেক্টর বিজয় রানা রাগে আগুনের মতো জ্বলে উঠলেন আর বললেন, আবে চুপ, তোর মতো মেয়ে আমাদের কথা বলতে শেখাবে? আমাদের আইন শেখাস না? আমরা ভালোভাবে জানি কে সঠিক আর কে নয়। চল তাড়াতাড়ি কাগজ বার কর। ললিতা ট্র্যাক্টরের ডিকি থেকে লাইসেন্স আর কাগজপত্র বার করে বিজয় রানাকে দিল। বিজয় রানা কাগজগুলো না দেখেই ছিঁড়ে রাস্তায় ফেলে দিলেন আর গর্জন করে চিৎকার করে উঠলেন, আবে বোকা মেয়ে, আমাদের বোকা বানাচ্ছিস? নকল কাগজ দেখিয়ে ভাবছিস যে এভাবেই পার পেয়ে যাবি? আমাদের সাথে চালাকি করছিস? ললিতা রেগে গেল। সে বলল, স্যার, এটা কি অভদ্রতা? আমার সৎ কাগজপত্র আসল ছিল, আপনি সেগুলো ছিঁড়ে ফেললেন কেন? একজন পুলিশ হয়ে মানুষের সাথে এমন অভদ্রতা করার অধিকার আপনাকে কে দিয়েছে? এইটুকু শুনে ইন্সপেক্টর বিজয় রানা এগিয়ে এলেন আর কোনো দ্বিধা ছাড়াই ললিতার গালে এক জোরদার থাপ্পড় মারলেন। তার আওয়াজ এতটাই তীব্র ছিল যে পুরো রাস্তায় স্তব্ধতা নেমে এলো। ললিতার মাথা ঝটকে গেল, তার চোখে জল এসে গেল। যে মেয়েটা সেই জেলার এএসপির বোন ছিল, আজ সেই জেলারই কিছু পোশাক পরা গুন্ডাদের হাতে অপমানিত হচ্ছিল। তার মা বসুন্ধরা দেবী চিৎকার করে উঠলেন আর এগিয়ে এসে বললেন, আমার মেয়েকে মারলে কেন তোমরা? তোমরা জানো না কার গায়ে হাত তুলেছ? বিজয় রানা তাকে ধাক্কা দিয়ে ধমকালো, চুপ কর ভিখারি, বেশি কথা বললে তোকেও এমন থাপ্পড় মারব। দুজন সিপাই শয়তানি হাসি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব তেজ দেখাচ্ছিল, দেখো সব তেজ বেরিয়ে গেল। ললিতার রক্ত গরম হয়ে উঠিল আর তার হাত থাপ্পড়ে জবাব দিতে উঠল, কিন্তু সেখানেই থেমে গেল। সে জানত যে যদি সে সেই গুন্ডাদের গায়ে হাত তোলে তবে ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে। রাস্তায় ভিড় জমে গিয়েছিল তামাশা দেখার জন্য, কিন্তু কারও সাহস ছিল না যে এগিয়ে এসে কিছু বলে। সেই ভিড়ের মধ্যে এক যুবক ছেলে এগিয়ে এলো আর ইন্সপেক্টরকে বলল, স্যার, এসব ভুল, আপনার এদের সাথে এমন দুর্ব্যবহার করা উচিত নয়। তখনই ইন্সপেক্টর রাগে ছটপট করে উঠল আর বলল, কেন, এ তোর রক্ষিতা নাকি যে আমাদের ন্যায় শেখাচ্ছিস? চল ভাগ এখান থেকে। তারপর বিজয় রানা চিৎকার করে বলল, এই দুজনকেই গাড়ির ভেতরে ঠেসে দাও আর থানায় নিয়ে চলো, সেখানে আমরা দেখাবো পুলিশের ক্ষমতা কি হয়। 3 পুলিশ কর্মী তাদের ধাক্কা মেরে জিপে ঠেলে দিতে লাগল। জিপে ললিতা তার মাকে বুকে জড়িয়ে বসেছিল। বসুন্ধরা দেবী তার মেয়ের গালে থাপ্পড়ের দাগ দেখে কাঁদছিলেন। ললিতার চোখ আকাশের দিকে স্থির ছিল, মুখে নীরবতা ছিল, কিন্তু মনে এক আগুন জ্বলে উঠেছিল। থানায় পৌঁছাতেই বিজয় রানা গোফে তা দিতে দিতে গর্জন করে উঠল, হাজতে ঠেসে দাও এদের দুজনকেই, সকাল পর্যন্ত সব অহংকার বার করে দেব, তারপর দেখব এদের সাহস। দুজন সিপাই ধাক্কা মেরে মা মেয়েকে এক দুর্গন্ধময় ঘরে বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই ঘরের দেয়ালে তাদের কান্নার প্রতিধ্বনি বাজতে লাগল।
কিন্তু এই পুলিশকর্মীরা এই কথা জানত না যে বাইরে এক এমন ঝড় অপেক্ষা করছে যার কানে সামান্য খবর পৌঁছালে তাদের থানাশুদ্ধ পুরো জীবন উল্টেপালট হতে পারে। বসুন্ধরা দেবী কাঁদতে কাঁদতে বললেন, বেটি, এই লোকগুলো আমাদের কোথায় বন্ধ করে রেখেছে, এখন কি হবে? ললিতা তার মাকে জড়িয়ে ধরল। ললিতার চোখেও জল ছিল। ললিতা বলল, মা, তুমি চিন্তা করো না, আর কিছুক্ষণ অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। বসুন্ধরা দেবীর শ্বাসকষ্টের রোগ ছিল। ললিতা তার মায়ের অবস্থা দেখে বুঝতে পারল। সে দৌড়ে গিয়ে চিৎকার করতে লাগল, তাড়াতাড়ি আমার মাকে এখান থেকে বার করো, তার দম বন্ধ হয়ে আসছে, উনি মরে যাবেন। ললিতা বর্মা জোরে জোরে চিৎকার করতে লাগল। যখন চেয়ারে পা তুলে বসে থাকা ইন্সপেক্টর বিজয় রানার কানে এই আওয়াজ পৌঁছাল, তখন তিনি শুনেও অগ্রাহ্য করতে থাকলেন। আর তারপর হঠাৎ রেগে উঠে অন্ধকারের ঘরটির দিকে গেলেন আর বললেন, এ মেয়ে, তুই কি বকবক শুরু করেছিস, সব শান্তি নষ্ট করে দিলি। ললিতা বলল, দেখুন, আমার মায়ের অবস্থা খুব খারাপ, উনি শ্বাস নিতে পারছেন না, তাকে এখান থেকে বার করে দিন। ইন্সপেক্টর বিজয় রানা বসুন্ধরা দেবীর দিকে তাকালেন আর বললেন, এখানেই মরতে দে এই বুড়িকে, এমনিতেও ২-৪ দিনের মধ্যে তো টপকেই যেত, তুই কি করবি ওকে বাঁচিয়ে? যখন ললিতা এই কথা শুনল, তখন সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না, আর ইন্সপেক্টরের মুখে এক জোরদার থাপ্পড় মারল। ইন্সপেক্টর কিছুক্ষণ নিজের মুখে হাত দিয়ে নিজেকে দেখতে থাকল যে একজন ইন্সপেক্টরকে সে থাপ্পড় মারল কি করে। বিজয় রানা আগুনে ফুলে উঠে ললিতাকে তার চুল ধরে টেনে নিয়ে হাজত থেকে বাইরে আনতে লাগল। বসুন্ধরা দেবী যখন এটা দেখলেন, তখন তিনি চিৎকার করতে লাগলেন, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। কিন্তু ইন্সপেক্টর বিজয় রানা কোনো কথা শুনলেন না। তিনি ললিতাকে মারতে মারতে টেনে নিয়ে তার সাথে থাকা স্পেশাল রুমে নিয়ে গেলেন। ভেতরে ঢুকেই তিনি দরজা লক করলেন আর ললিতাকে জোরে মাটিতে ধাক্কা দিলেন। বিজয় রানা বলল, মেয়ে, তুই নিজের মৃত্যুকে নিজেই ডেকে এনেছিস। এমন কখনো হয়নি যে ইন্সপেক্টর বিজয় রানার গায়ে কেউ হাত তুলেছে। তোরা সামান্য পোকামাকড় আর এক ইন্সপেক্টরের গায়ে হাত তুলছিস। ললিতা উঠল আর বলল, দেখুন, আপনি এটা একটি বেআইনি কাজ করছেন, আর আপনি আমার মাকে খারাপ কথা বলেছেন, তাই আমি এটা করেছি। আপনার এটা করার একদম অধিকার নেই। বিজয়ের চোখ লাল হয়ে গেল। তিনি ললিতার মুখে আর একটি জোরদার থাপ্পড় মারলেন। সে ঘুরতে ঘুরতে পেছনে গিয়ে পড়ল। বড় এসেছিস তুই আমাকে, একজন ইন্সপেক্টরকে আইন শেখাতে। ওখানে অন্ধকারের ঘর থেকে বসুন্ধরা দেবী অনবরত আওয়াজ দিচ্ছিলেন, ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। ললিতার কানে যখন এই আওয়াজ পৌঁছাল, তখন সে উঠে ইন্সপেক্টরের পায়ে পড়ে গেল আর বলল, দেখুন, আপনি আমার মাকে ছেড়ে দিন, তাকে হাসপাতালে নিয়ে যান, তার শরীর খারাপ, তার দম বন্ধ হয়ে যাবে, সে মরে যাবে। কিন্তু ইন্সপেক্টর বিজয় রানা ললিতাকে লাথি মেরে বললেন, মরে যাবে তো মরতে দে বুড়িকে, পৃথিবী থেকে কিছুটা তো বোঝা কম হবে। মায়ের সম্পর্কে এই কথা শুনে ললিতা বর্মার অস্তিত্বে বিদ্যুৎ বয়ে গেল। তখনই তার মনে নিজের বোন অঞ্জলির কথা এলো, যে এই জেলারই এসপি অফিসার ছিল। ললিতা হঠাৎ উঠে দাঁড়াল আর ইন্সপেক্টরকে বলতে লাগল, দেখুন, আমার সাথে যা করার করুন, কিন্তু আমার মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। যদি তার কিছু হয়, তবে আপনি আর আপনার পুরো থানার পুলিশকর্মীরা সারা জীবন তার শাস্তি ভোগ করবেন, সবার উর্দি খুলে যাবে। ইন্সপেক্টর বিজয় রানা যখন এই কথা শুনল, তখন সে জোরে জোরে হাসতে লাগল আর গর্বের সাথে বলল, তুই ২ পয়সার মেয়ে আমাদের উর্দি খুলিয়ে দিবি, বুড়িকে এখন মরতে দে, আর আমি দেখতে চাই কার এত সাহস আছে যে ইন্সপেক্টর বিজয় রানার গায়ে হাত তুলতে পারে। তখনই বসুন্ধরা দেবীর আরও এক জোরদার আওয়াজ এলো। ললিতা যখন এটা শুনল, তখন সে ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে যেতে লাগল। কিন্তু বিজয় রানা তাকে পেছনে ধাক্কা মেরে বলল, এই বুড়ি এত তাড়াতাড়ি মরবে না, আগে তোকে শায়েস্তা করি, তারপর দেখছি। ইন্সপেক্টর ঘর থেকে বেরিয়ে এলো আর বাইরে থেকে খিল লাগিয়ে দিল। ললিতা ভেতর থেকে দরজায় ধাক্কা দিতে লাগল, খুলুন দরজা, আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। কিন্তু ইন্সপেক্টর নিজের অফিসে গিয়ে আরামে বসে পড়ল। বসুন্ধরা দেবীর আওয়াজ আসাও বন্ধ হল না, কিন্তু এইবার তার আওয়াজ ব্যথায় দুর্বল হয়ে চলছিল। ইন্সপেক্টর বিজয় রানা যখন এটা শুনল, তখন বলল, কে জানে বুড়ি কবে মরবে। এই বলে সেখানেই অফিসে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। বসুন্ধরা দেবী এমনি আওয়াজ দিতে দিতে হঠাৎ মাটিতে পড়ে গেলেন। তার শ্বাস ধীর হয়ে গেল আর তিনি জ্ঞান হারিয়ে শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন ইন্সপেক্টর বিজয় রানার চোখ খুলল, তখন তিনি চমকে গিয়ে বললেন, এই বুড়ি চুপ করে বসে আছে কেন, গিয়ে দেখি। ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে অন্ধকারের ঘরটির দিকে গেলেন। যেই তিনি সেখানে পৌঁছালেন, বসুন্ধরা দেবীকে মাটিতে পড়ে থাকতে দেখে তার মনে হল যে তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন।
বিজয় রানা ললিতাকে যে ঘরে বন্ধ করেছিলেন সেই দরজার খিল খুললেন আর ভেতরে ঢুকলেন। ভেতরে এসেই তিনি জোরে জোরে হাসতে লাগলেন। ললিতা যখন ইন্সপেক্টরের দিকে তাকালো তখন কান্না আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দৌড়ে এসে বিজয় রানার কাছে এলো। আমার মায়ের শরীর কেমন, আমাকে তার সাথে দেখা করতে দিন, আমি হাত জোর করছি, সে করুণ মিনতি করল। ইন্সপেক্টর ধমকে বললেন, তোকে সেই বুড়ির সাথে দেখা করার জন্য এবার পরের জন্মের অপেক্ষা করতে হবে। এই কথা শুনে ললিতার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। কোথায় আমার মা? কি হয়েছে তার? ঠিক আছে তো? সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, বুড়ি একটা কোণে মরা অবস্থায় পড়ে আছে। এই কথা শুনে ললিতার পায়ের নিচের মাটি সরে গেল। সে একদম পাথরের মতো দাঁড়িয়ে রইল। সঙ্গে সঙ্গেই ললিতা বিজয় রানাকে ধাক্কা মেরে পেছনে সরিয়ে দিল আর আওয়াজ দিতে দিতে অন্ধকারের ঘরটির দিকে দৌড়াল। সেখানে পৌঁছে সে দেখল যে বসুন্ধরা দেবী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন। মাকে এভাবে পড়ে থাকতে দেখে ললিতার বুক ফেটে যেতে লাগল। সে বসুন্ধরা দেবীর পাশে বসে পড়ল। মা, মা, চোখ খোলো মা, কি হলো তোমার? দেখো, আমি ললিতা, আমি এসে গেছি, বলো তো কিছু মা। ললিতা জোরে জোরে মাকে নাড়াতে লাগল, কিন্তু বসুন্ধরা দেবী শান্ত আর অজ্ঞান ছিলেন। তখনই বিজয় রানা এলো আর বলল, এই মেয়ে, বুড়ি মরে গেছে, কি নাটক করছিস তুই? তিনি এক কনস্টেবলকে আওয়াজ দিলেন। দুজন কনস্টেবল দৌড়ে এলো। ইন্সপেক্টর তাদের বললেন, এই বুড়িকে এখান থেকে তুলে নিয়ে যাও আর ঠিকানা লাগাও, কেউ জিজ্ঞেস করলে বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সিপাহীরা তাড়াতাড়ি বসুন্ধরা দেবীকে তোলার চেষ্টা করল। ললিতা চিৎকার করে উঠল আর বলল, কেউ আমার মাকে হাত দিও না। ললিতা মরিয়া হয়ে ইন্সপেক্টর বিজয় রানার কলার ধরল আর চিৎকার করে বলল, তোমাদের আমি এমন শাস্তি দেব যা আজ পর্যন্ত কেউ জীবনে পায়নি। বিজয় রানা এক ঝটকায় নিজের গলা ছাড়ালেন আর ললিতাকে বললেন, আবে যারে ছুঁইমুলি, কার কাছে অভিযোগ করবি? ডিএসপির কাছে, এসপির কাছে? ওরা সবাই আমার ভাই বোন, কেউ আমার গায়ে হাত দিতে পারবে না। তিনি আরও এক মুহূর্তের জন্য ললিতাকে উপেক্ষা করলেন, যাতে তার কথা না শোনা হয়। ললিতা জল ভরা চোখে মায়ের জন্য উঠে দাঁড়িয়ে মাটিতে পড়ে থাকা তার ঠান্ডা মুখের দিকে তাকালো আর তোতলাতে তোতলাতে বলল, বোকারা। ঠিক তখনই সেই তাড়াহুড়ো আর নির্দয়তার মধ্যে বসুন্ধরা দেবীর শ্বাস ধীরে ধীরে আবার চলতে শুরু করল। একটি হালকা গোঙানির মতো আওয়াজ এলো আর তারপর তার চোখের পাতায় কাঁপুনি অনুভূত হল। ললিতার চিৎকার এক মুহূর্তের জন্য থমকে গেল আর তারপর সে জোরে বলল, মা, মা, শুনতে পাচ্ছ? বসুন্ধরা দেবীর চোখ ধীরে ধীরে খুলল। তিনি অজ্ঞানতা থেকে উঠে প্রথমে ধীরে ধীরে তার মেয়ের দিকে তাকালেন, তারপর শ্বাস গভীর হল। ললিতা চিৎকার করে তাকে জড়িয়ে ধরল, মা, তুমি বেঁচে আছো। বিজয় রানা আর সিপাহীরা সেই মুহূর্তে কেঁপে উঠল। ইন্সপেক্টর বিজয় রানা গর্বের হাসি হেসে বলল, আরে বুড়ি, তুই তো বেঁচে আছিস, আমার মনে হয়েছিল তুই টপকে গেছিস। চল, কোনো ব্যাপার না, এবার দুজন মা মেয়েকেই সারা জীবন এই থানায় কষ্ট দেব। ওদিকে তার বড় বোন এসপি অঞ্জলি বর্মা অনেকক্ষণ ধরে তার মা বসুন্ধরা দেবী আর তার বোন ললিতাকে ফোন করছিলেন, কিন্তু তাদের নম্বর বন্ধ আসছিল। অঞ্জলি বর্মা, যে এই শহরেই নিজের কর্তব্য পালন করছিলেন, সপ্তাহে একবারই বাড়ি আসতে পারতেন, কিন্তু যখন অনেক সময় ধরে ললিতা আর তার মায়ের ফোন লাগল না, তখন অঞ্জলির মনে অদ্ভুত চিন্তা আসতে লাগল। জানি না ফোন কেন লাগছে না, ঠিক তো আছে মা আর ললিতা। তখনই অঞ্জলির মনে পড়ল যে তার বাড়ির কাছে যে ছেলেটি থাকে তাকে ফোন করে জিজ্ঞাসা করে। তখনই অঞ্জলি নিজের মোবাইলে হরিওমের নম্বর ডায়াল করল। হ্যাঁ হরিওম, আমার বাড়ি গিয়ে দেখো তো, আমার মা আর ললিতার নম্বর মিলছে না, সব ঠিক আছে তো? হরিওম বাড়ি থেকে বেরিয়ে দেখল বাড়িতে তালা লাগানো। হরিওম বলল, আমি আপনার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি, কিন্তু বাড়িতে তালা লাগানো আছে। এই কথা শুনে অঞ্জলি খুব চিন্তিত হয়ে পড়ল। সে সেই মুহূর্তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। এসপি অঞ্জলি বর্মা পুলিশ অফিসারদের সাথে গাড়ির কনভয় নিয়ে নিজের শহরের দিকে রওনা হলেন। গাড়িতে বসে তিনি অনবরত নিজের মা আর বোনের কথা ভাবতে লাগলেন। কোথায় গেল তারা দুজন? কিছু সময় পর অঞ্জলি গাড়ি থেকে পুলিশ অফিসারদের সাথে বাড়ির বাইরে পৌঁছালেন, তো বাড়িতে লাগানো তালা দেখলেন। তারপর তিনি এদিক ওদিক লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু কারো কাছে তাদের সম্পর্কে কোনো খবর ছিল না। পুলিশ অফিসাররা বাড়ির তালা ভাঙলেন আর ভেতরে ভালোভাবে তল্লাশি নিলেন, কিন্তু ভেতরেও কেউ উপস্থিত ছিল না। যখন অঞ্জলি বর্মা তার মা আর বোনের নিখোঁজ হওয়ার খোঁজ নিতে সেই কাছের থানায় পৌঁছালেন, তখন সেখানে ইন্সপেক্টর বিজয় রানা নিজের অফিসে বসে চা খাচ্ছিলেন।
যেই তিনি অঞ্জলি বর্মার উর্দিতে লাগানো স্টার আর অশোক স্তম্ভ দেখলেন আর তাদের পেছনে আসা বড় বড় অফিসারদের দেখলেন, তখন তিনি চমকে গেলেন। বিজয় রানা তাড়াতাড়ি চায়ের কাপ টেবিলে রাখলেন আর ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে স্যালিউট করলেন। জি ম্যাডাম, হুকুম করুন, কিভাবে আসা হলো এসপি? অঞ্জলি বললেন, আমার মা আর বোন নিখোঁজ, তাই আমি চাই যে তুমি ৩ ঘন্টার মধ্যে আমার মা আর বোনের খোঁজ নাও যে তারা কোথায় আছে। ইন্সপেক্টর খুব আদর আর বিনয়ের সাথে বললেন, জি ম্যাডাম, আমরা খুব তাড়াতাড়ি মা আর বোনকে খুঁজে বার করব, কিন্তু যদি আপনার কাছে তাদের কোনো ছবি থাকে তবে তাদের খুঁজতে সুবিধা হবে। অঞ্জলি বললেন, ছবি তো নেই, আচ্ছা দাঁড়াও মোবাইলে দেখি। তিনি মোবাইলের গ্যালারিতে ছবি খুঁজতে লাগলেন। ও হ্যাঁ, পেয়ে গেছি। ইন্সপেক্টর বিজয় রানা খুব আদর করে বললেন, তাড়াতাড়ি দেখান। যেমনই অঞ্জলি নিজের মোবাইল ইন্সপেক্টরের হাতে দিলেন, ললিতা আর বসুন্ধরা দেবীর ছবি দেখে ইন্সপেক্টরের মুখের রং উড়ে গেল, তার হাত কাঁপতে লাগল। অঞ্জলি বললেন, কি হলো, ঠিক তো আছো তুমি? ইন্সপেক্টরের হার্টবিট বেড়ে গেল আর মুখ থেকে ঘাম ঝরতে লাগল। অঞ্জলি বর্মা কঠিন স্বরে বললেন, কি হলো, বলো কি হয়েছে? ইন্সপেক্টর বিজয় রানা কাঁপতে কাঁপতে বললেন, কিছু না ম্যাডাম, আমরা তাদের দ্রুত খুঁজে বার করব, আপনি যান। অঞ্জলি বর্মার ইন্সপেক্টরের উপর কিছুটা সন্দেহ হল, কিন্তু বললেন, তাড়াতাড়ি খুঁজে বার করো তাদের। বিজয় রানা ঘাবড়ে গিয়ে বললেন, জি ম্যাডাম, খুব তাড়াতাড়ি খুঁজে বার করে দেব, আপনি চিন্তা করবেন না। অঞ্জলি সেখান থেকে যেতেই চলেছিলেন, তখনই লকআপ থেকে কোনো মহিলার করুণ চিৎকার শোনা গেল, আমাদের ছেড়ে দাও। এসপি অঞ্জলি হঠাৎ থেমে গেলেন, তার চলা থমকে গেল। তিনি পেছনে ফিরে ইন্সপেক্টরের দিকে তাকালেন। এসপি জোরে ইন্সপেক্টরকে বললেন, এই আওয়াজ কার? ইন্সপেক্টরের মুখ সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। তিনি নজর নামিয়ে নিলেন। তখনই এসপি চিৎকার করে বললেন, আমি জিজ্ঞেস করলাম, কে চিৎকার করছে ওখানে ভেতরে? ইন্সপেক্টর কিছু বলতে পারলেন না, শুধু তোতলাতে লাগলেন, ম্যাডাম, ও এক মহিলা, সামান্য ব্যাপার ছিল। কিন্তু এবার এসপি অঞ্জলি নিজেকে আর আটকাতে পারলেন না। তিনি দ্রুত সেই লকআপের দিকে দৌড়ালেন। যেই তিনি দরজা খুললেন, তার পদক্ষেপ থমকে গেল, তার শ্বাস থেমে গেল। লকআপের ভেতরের দৃশ্য তার হুঁশ উড়িয়ে দিল। সেখানে মাটিতে পড়ে এলোমেলো চুল আর ময়লা পোশাকে তার নিজের মা বসুন্ধরা দেবী আর ছোট বোন ললিতা বর্মা বসেছিল। এসপি অঞ্জলি বর্মা কাঁপতে কাঁপতে তার মা আর বোনের সামনে দাঁড়িয়েছিলেন। বসুন্ধরা দেবী যেই মেয়েকে দেখলেন, তিনি কেঁদে উঠলেন। বসুন্ধরা দেবী কাঁপতে কাঁপতে বললেন, বেটি, তুই এখানে কিভাবে এলি? ভগবান তোকে পাঠিয়েছে, আমাদের তো মনে হয়েছিল এবার কেউ বাঁচাবে না। অঞ্জলি হাঁটু গেড়ে বসে তার মায়ের পা ধরলেন। মা, এটা কে করেছে? কে তোমাদের এখানে বন্ধ করেছে? ললিতা বর্মা যে কোণে গুটিয়ে বসেছিল, ধীরে ধীরে মাথা তুলল, তো দেখল তার বোন সামনে দাঁড়িয়ে। সে দ্রুত বোনের কাছে গেল আর নিজের বোনের বুকে জড়িয়ে ধরল, আর কাঁপতে কাঁপতে বলল, দিদি, ওই ইন্সপেক্টর আর এই পুলিশ কর্মীরা খুব খারাপ, এরা আমাদের সাথে খুব ভুল করেছে। দিদি, যখন আমরা ট্রাক্টরে আখ নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম, তো এই লোকগুলো আমাদের থামিয়ে দিল আর গাড়ির কাগজ চাইল। যখন আমি কাগজ দিলাম, তো কাগজ ছিঁড়ে দিল আর টাকা চাইতে লাগল। আমি মানা করলাম, তো মাকে ধাক্কা দিল, আর যখন আমি প্রতিবাদ করলাম, তো আমাদের থানায় নিয়ে এলো। মাকে মারল, আমাকেও মারল, আর বলল যে কেউ আমাদের কথা শুনবে না। অঞ্জলির মুখে ক্রোধের আগুন ছড়িয়ে পড়ল, তার চোখ লাল হয়ে গেল। এবার থানায় একজন অফিসার নয়, বরং একজন মেয়ে আর বোন দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে উঠল আর লকআপ থেকে বাইরে বেরোল। ইন্সপেক্টর আর বাকি সিপাহীরা ভয়ে পেছনে সরে গেল। এসপি গর্জন করা আওয়াজে বললেন, ইউনিফর্ম পরে তোমরা মহিলাদের গায়ে হাত তুলেছ, তাও আবার আমার মা আর বোনের গায়ে। ইন্সপেক্টর তোতলালেন, ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, চিনতে পারিনি। এসপি অঞ্জলি বর্মা চিৎকার করে বললেন, ভুল নয়, পাপ করেছ তোমরা। তিনি সঙ্গে সঙ্গে এক আইপিএস অফিসারকে আদেশ দিলেন যে ইন্সপেক্টর আর জড়িত সিপাহীদের সবাইকে ডিউটি থেকে সাসপেন্ড করা হোক আর তাদের উর্দি খোলা হোক, এখনই। আইপিএস অফিসার দুজন পুলিশ অফিসারকে আদেশ দিলেন। দুজন পুলিশ অফিসার এগিয়ে এলেন আর সবার সামনে থানায় জোর করে ইন্সপেক্টর আর সেই দুই সিপাহীর বেল্ট আর টুপি খোলা হলো। থানায় সবাই চুপ ছিল। এসপি অঞ্জলি এগিয়ে এসে বললেন, এবার এদের সেই লকআপে ঢোকাও যেখানে এই লোকগুলো আমার মা আর বোনকে রেখেছিল। এদের দিনে শুধু একবার খাবার দাও, আর তাও শুকনো রুটি। পুলিশ অফিসাররা আদেশ পালন করলেন। ইন্সপেক্টর আর তার দুই সাথীকে সেই জেলেই ঠেসে দেওয়া হলো। অঞ্জলি দরজা বন্ধ করতে করতে বললেন, এবার অনুভব করো সেই অপমান যা প্রত্যেক নির্দোষ মহিলা এখানে ভোগ করে। থানার বাইরে মিডিয়া আর অফিসাররা জড়ো হয়ে গিয়েছিলেন। অঞ্জলি বর্মা সবার সামনে বিবৃতি দিলেন, আইন সবার জন্য সমান, অপরাধী পুলিশের উর্দিতে থাকলেও। বসুন্ধরা দেবী আর ললিতাকে সম্মান সহকারে থানা থেকে বাইরে আনা হল।
অঞ্জলি তার মায়ের হাত ধরলেন আর বললেন, এবার কেউ তোমাদের সাথে অন্যায় করবে না মা, যতক্ষণ তোমার মেয়ে বেঁচে আছে। থানার ওপরে হাওয়ায় তেরঙ্গা উড়ছিল, আর প্রথমবারের মতো সেই ইমারতে ইনসাফের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। গল্প শেষ হল, কিন্তু এক মজবুত শিক্ষা সহকারে। যদি আপনি সত্যের পথে একা দাঁড়িয়েও থাকেন, তবে মনে রাখবেন আপনার এক স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থায় লাগা আগুনকে নেভানোর ক্ষমতা রাখে। জয় সব সময় সত্যের হয়। যদি আপনার গল্পটি ভালো লেগে থাকে, তবে এটিকে লাইক করুন আর বেশি করে মানুষের কাছে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গল্পটি কেবল মনোরঞ্জন আর শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। এতে দেখানো সব চরিত্র, ঘটনা আর সংলাপ কাল্পনিক।